আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন জেলেনস্কি। উদ্দেশ্য যুদ্ধের অবসান। গাজায় ৩৭টি সাহায্যকারী সংস্থার প্রবেশ নিষিদ্ধ করবে ইসরায়েল। রাশিয়ার হামলায় ইউক্রেনে শিশুসহ আহত ৪। ইসরায়েলি হামলা যুদ্ধ ঘোষণা, ইরান। ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা, ৩ শিশুসহ আহত ৪। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পরবর্তী খবরের দিকে নজর দিচ্ছি, যা মধ্যপ্রাচ্যের মানবিক সংকটকে আরও গভীর করে তুলতে পারে এবং আন্তর্জাতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি করেছে। গাজায় কর্মরত ৩৭টি আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থার প্রবেশ নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত ইসরায়েল নিতে যাচ্ছে, তা মানবিক সহায়তার ইতিহাসে একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলি সংবাদমাধ্যম এবং সরকারি সূত্রের বরাতে আনা গেছে, দেশটির সরকার এমন একটি তালিকা প্রস্তুত করছে যেখানে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা বা আনরাবা সহ আরও বেশ কিছু ইউরোপীয় ও আন্তর্জাতিক এনজিওর নাম রয়েছে, যাদের কার্যক্রম গাজা ও পশ্চিম তীরে নিষিদ্ধ করা হতে পারে। ইসরায়েলের অভিযোগ, এই সংস্থাগুলোর কোনোটি হামাসের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত অথবা তাদের কার্যক্রম ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। যদিও জাতিসংঘ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে এবং তারা দাবি করছে যে তাদের কাজ সম্পূর্ণ মানবিক ও নিরপেক্ষ। এই সিদ্ধান্তের ফলে গাজার লাখ লাখ মানুষ, যারা বর্তমানে খাদ্য, পানীয় এবং জরুরি চিকিৎসার জন্য সম্পূর্ণভাবে এই সংস্থাগুলোর ওপর নির্ভরশীল, তারা চরম বিপদের মুখে পড়বেন। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধকালীন সময়ে মানবিক সহায়তা আটকে দেওয়া বা সাহায্যকারী সংস্থাকে কাজ করতে না দেওয়া জেনেভা কনভেনশনের লঙ্ঘন হতে পারে এবং এতে করে ইসরায়েল বিশ্বমঞ্চে আরও বেশি কূটনৈতিক চাপের মুখে পড়তে পারে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, কারণ এই সংস্থাগুলো নিষিদ্ধ হলে ত্রাণের চাকা কার্যত বন্ধ হয়ে যাবে এবং মানবিক বিপর্যয় বা দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে শিশুদের পুষ্টিহীনতা এবং সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার যে আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থা করছে, তা মোকাবেলায় এই এনজিওগুলোর কোনো বিকল্প নেই। দর্শক, এই বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং মানবিক দিক থেকে বিচার করলে দেখা যায় রাজনীতির ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকার রক্ষা করা কতটা জরুরি। ইসরায়েলের এই কঠোর অবস্থানের পেছনে তাদের নিজস্ব নিরাপত্তা যুক্তি থাকলেও আন্তর্জাতিক সম্প্রদায় মনে করছে এর ফলে সাধারণ ফিলিস্তিনি নাগরিকদের দুর্ভোগ চরমে পৌঁছাবে। আপনারা যারা মানবতার পক্ষে কথা বলতে চান, তারা এই ভিডিওটি শেয়ার করে সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করতে পারেন। আমরা দেখছি গাজার পরিস্থিতি দিন দিন জটিল থেকে জটিলতর হচ্ছে এবং এই ৩৭টি সংস্থার ভবিষ্যৎ কী হবে তা নিয়ে আগামী কয়েকদিন জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে বড় ধরনের বিতর্ক হতে পারে। মানবিক করিডোর খোলা রাখা এবং ত্রাণকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এখন বিশ্বের অন্যতম প্রধান এজেন্ডা হওয়া উচিত বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। ইউক্রেন যুদ্ধের ময়দান থেকে আসা আরও একটি দুঃখজনক খবর আমাদের জানাতে হচ্ছে, যেখানে রাশিয়ার হামলায় আবারও সাধারণ নাগরিকদের রক্ত ঝরেছে। ইউক্রেনের দক্ষিণাঞ্চলে চালানো রাশিয়ার সাম্প্রতিক এক হামলায় অন্তত ৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এই ঘটনাটি আবারও প্রমাণ করে যে আধুনিক যুদ্ধে সামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি বেসামরিক এলাকাগুলো কতটা অরক্ষিত এবং বিপজ্জনক হয়ে উঠেছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে রাশিয়ান বাহিনী গাইডেড এরিয়াল বন্ধ বা নির্দেশিত বিমান বোমা ব্যবহার করেছে, যা জনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানে এবং বেশ কিছু আবাসিক ভবন, স্কুল এবং খেলার মাঠ ক্ষতিগ্রস্ত করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় সাইরেন বেজে উঠলেও অনেকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় পাননি, যার ফলে এই হতাহতের ঘটনা ঘটে। আহত শিশুদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন তাদের অবস্থা স্থিতিশীল হলেও মানসিকভাবে তারা চরম বিপর্যস্ত। এই ধরনের হামলায় শিশুদের আহত হওয়ার ঘটনা যুদ্ধের ভয়াবহতাকে আমাদের চোখের সামনে নিয়ে আসে, কারণ এই শিশুরা রাজনীতির কিছুই বোঝে না, অথচ তাদেরকেই সবচেয়ে বেশি মূল্য দিতে হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার উভয় পক্ষকে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে আসছে, কিন্তু বাস্তবে আমরা দেখছি আবাসিক এলাকাগুলো নিয়মিত হামলার শিকার হচ্ছে।
সামরিক বিশ্লেষকরা বলছেন শীতকাল আসার আগে রাশিয়া ইউক্রেনের মনোবল ভেঙে দিতে এবং তাদের লজিস্টিক সাপ্লাই চেইন ব্যাহত করতে এই ধরনের বিক্ষিপ্ত হামলা বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে ইউক্রেনও তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম আরও শক্তিশালী করার জন্য পশ্চিমা বিশ্বের কাছে বারবার আবেদন জানাচ্ছে। দর্শক, যুদ্ধের এই করুণ চিত্র আমাদের মনে করিয়ে দেয় যে শান্তি কতটা জরুরি। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ আমরা চেষ্টা করি যুদ্ধের সঠিক এবং নিরপেক্ষ তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। এই হামলার পর স্থানীয় কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অনেক পরিবার তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছে কিনা তা খতিয়ে দেখছেন এবং স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা প্রদান করছে। এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন বিশ্ব নেতারা শান্তি আলোচনার জন্য নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা এখনও অনেক ভিন্ন। এবার দৃষ্টি দিচ্ছি মধ্যপ্রাচ্যের আরেকটি অত্যন্ত উত্তপ্ত পরিস্থিতির দিকে, যেখানে ইসরায়েলি হামলাকে যুদ্ধ ঘোষণা হিসেবে অভিহিত করেছে ইরান। সম্প্রতি সিরিয়ালে অবস্থিত ইরানের কনসুলেট বা স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় ইসরায়েলের বিমান হামলার পর তেহরান থেকে যে কড়া প্রতিক্রিয়া এসেছে তা পুরো অঞ্চলকে একটি বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। ইরানের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকে বলা হয়েছে এই হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এটিকে ইরানের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখা হচ্ছে, যা কার্যত একটি যুদ্ধ ঘোষণার শামিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে তারা এই হামলার উপযুক্ত সময়ে এবং উপযুক্ত উপায়ে জবাব দেওয়ার অধিকার রাখে, যা মধ্যপ্রাচ্যের জিওপলিটিক্যাল বা ভূরাজনৈতিক সমীকরণকে পুরোপুরি বদলে দিতে পারে। বিশ্লেষকরা মনে করছেন ইরান যদি সরাসরি ইসরায়েলে পাল্টা হামলা চালায় তবে তা কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং যুক্তরাষ্ট্র, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথিরাও এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে, যা বিশ্ব অর্থনীতির জন্য, বিশেষ করে তেলের বাজারের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। ইসরায়েল অবশ্য এই হামলার দায় সরাসরি স্বীকার না করলেও তারা বারবার বলে আসছে যে তাদের সীমান্তের কাছে ইরানের কোনো সামরিক উপস্থিতি বা ঘাঁটি তারা সহ্য করবে না। এই পাল্টাপাল্টি হুমকির ফলে সাধারণ মানুষের মনে আবারও বড় ধরনের যুদ্ধের আতঙ্ক তৈরি হয়েছে। কূটনৈতিক মহলে এখন দৌড়ঝাঁপ শুরু হয়েছে যাতে উত্তেজনা প্রশমন করা যায়, কারণ আরেকটি পূর্ণাঙ্গ যুদ্ধ এই অঞ্চলের ভঙ্গুর অর্থনীতি এবং মানবিক পরিস্থিতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। দর্শক, আপনারা কি মনে করেন এই উত্তেজনা শেষ পর্যন্ত আলোচনার টেবিলেই সমাধান হবে, নাকি এটি বড় কোনো যুদ্ধের দিকেই এগোচ্ছে? কমেন্ট বক্সে আপনাদের সুচিন্তিত মতামত জানাতে পারেন। ইরানের এই যুদ্ধ ঘোষণার ভাষা অত্যন্ত গুরুতর এবং এটি ইঙ্গিত দেয় যে তেহরান এবার আর প্রক্সি বা ছায়া যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাইছে না। অন্যদিকে ইসরায়েলও তাদের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে। আগামী কয়েকদিন বা সপ্তাহ মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত ক্রিটিক্যাল সময় এবং আমরা এই পরিস্থিতির প্রতিটি আপডেট আপনাদের জানাতে থাকব। শান্তিপ্রিয় মানুষ হিসেবে আমরা সবাই চাই কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান হোক, কিন্তু বর্তমান বাস্তবতা বলছে পরিস্থিতি অত্যন্ত নাজুক। আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, বিশেষ করে যখন ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে এক নতুন সমীকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সংবাদ শুরু করছি ডোনাল্ড ট্রাম্প এবং ভলোদিমির জেলেনস্কির মধ্যকার বহু প্রতীক্ষিত বৈঠকটি নিয়ে, যা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং আগামী নির্বাচনের অন্যতম শক্তিশালী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এই বৈঠকটি কেবল একটি সাধারণ কূটনৈতিক সাক্ষাৎ নয়, বরং এটি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি ঘটনা হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে আয়োজিত এই বৈঠকে জেলেনস্কি তার তথাকথিত বিজয় পরিকল্পনা বা ভিক্টরি প্ল্যান তুলে ধরবেন বলে জানা গেছে, যেখানে তিনি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের অবস্থান শক্ত করতে এবং দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সমর্থন আদায়ের চেষ্টা করবেন। তবে এখানে একটি বড় প্রশ্ন থেকে যায়, আর তা হল ট্রাম্পের ব্যক্তিগত অবস্থান। কারণ অতীতে ডোনাল্ড ট্রাম্প বহুবার বলেছেন যে তিনি ক্ষমতায় থাকলে এই যুদ্ধ মাত্র ২৪ ঘণ্টার মধ্যে থামিয়ে দিতে পারতেন এবং তিনি যুক্তরাষ্ট্রের অর্থ ইউক্রেনে পাঠানোর বিষয়ে খুব একটা ইতিবাচক নন। এমতাবস্থায় জেলেনস্কির জন্য এই বৈঠকটি একটি বিশাল চ্যালেঞ্জ, কারণ তাকে প্রমাণ করতে হবে যে ইউক্রেনকে সহায়তা করা যুক্তরাষ্ট্রের স্বার্থের অনুকূলে। অন্যদিকে ট্রাম্পের জন্য এটি একটি সুযোগ নিজেকে বিশ্ব নেতা হিসেবে এবং একজন সফল মধ্যস্থতাকারী হিসেবে প্রমাণ করার, যিনি বাইডেন প্রশাসনের চেয়ে ভিন্ন কোনো উপায়ে শান্তি আনতে পারেন। বৈঠকের আগে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন যে এই যুদ্ধ চলতে থাকলে তা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিতে পারে, তাই এটি থামানো জরুরি। জেলেনস্কি খুব ভালো করেই জানেন যে নভেম্বরের নির্বাচনের পর যদি ট্রাম্প ক্ষমতায় আসেন তবে ওয়াশিংটনের নীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে, তাই এখন থেকেই তিনি একটি বোঝাপড়ায় আসতে চাইছেন।
আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন যে কূটনীতিতে ব্যক্তিগত সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর এই দুই নেতার রসায়ন আগামী দিনে পূর্ব ইউরোপের মানচিত্র এবং যুদ্ধের গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখবে। দর্শক, আপনারা কি মনে করেন, ট্রাম্প কি সত্যিই যুদ্ধের অবসান ঘটাতে পারবেন, নাকি এটি শুধুই রাজনৈতিক চাল? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। এই বৈঠকের ফলাফলের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব, কারণ এখান থেকেই হয়তো নির্ধারিত হবে আগামী শীতকাল ইউক্রেনের জন্য কতটা কঠিন বা সহজ হতে যাচ্ছে, এবং শান্তি চুক্তির কোনো বাস্তবসম্মত রূপরেখা তৈরি হবে কিনা। শেষ খবরটি আবারও ইউক্রেন থেকে, যেখানে ড্রোন প্রযুক্তির বিধ্বংসী ব্যবহার আবারও কেড়ে নিয়েছে সাধারণ মানুষের সুখ। ইউক্রেনের একটি জনবহুল এলাকায় রাশিয়ার ড্রোন হামলায় 3 শিশুসহ মোট 4 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, যা অত্যন্ত হৃদয়বিদারক। এই হামলাটি রাতের অন্ধকারে চালানো হয় যখন মানুষ ঘুমে আচ্ছন্ন ছিল। ইউক্রেনীয় বিমান বাহিনী দাবি করেছে তারা বেশ কিছু শাহেদ ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে, কিন্তু ধ্বংসাবশেষ এবং কিছু ড্রোনের আঘাতে আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত শিশুদের বয়স এবং তাদের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি, তবে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের হাসপাতালে নিয়ে গেছেন। যুদ্ধের এই পর্যায়ে এসে আমরা দেখছি যে মিসাইলের চেয়ে ড্রোনের ব্যবহার অনেক বেশি বেড়ে গেছে, কারণ এগুলো সস্তা এবং রাডার ফাঁকি দিয়ে আঘাত হানতে সক্ষম। এই ধরনের কামিকাজে বা আত্মঘাতী ড্রোন হামলার মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষের মনে ভয় ঢুকিয়ে দেওয়া এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করা। আহতদের পরিবারগুলোর কান্না আর আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্থানীয় একজন বাসিন্দা জানান, হঠাৎ বিকট শব্দে তাদের ঘুম ভাঙে এবং জানালার কাঁচ ভেঙে পড়তে থাকে। শিশুদের চিৎকার শুনে তারা বুঝতে পারেন বড় কোনো বিপদ হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে বেসামরিক স্থাপনায় এবং শিশুদের উপর এই ধরনের হামলা যুদ্ধাপরাধের শামিল হতে পারে এবং এর বিচার হওয়া উচিত। দর্শক, প্রযুক্তির অপব্যবহার যখন মানুষের প্রাণনাশের কারণ হয় তখন তা আমাদের সবাইকে ব্যথিত করে। আমরা আশা করি আহত শিশুরা দ্রুত সুস্থ হয়ে উঠবে এবং এই যুদ্ধের অবসান ঘটবে। আমাদের আজকের সংবাদ বিশ্লেষণ এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। আমরা চেষ্টা করেছি সংবাদের গভীরে গিয়ে আপনাদের সঠিক চিত্রটি দিতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান। দেখা হবে আগামী ভিডিওতে আরও নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। শুভ বিদায়।